Okay, welcome to the supply chain management class, and we're going to describe the second part of chapter 4, distribution network design. আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে কোন কোন ফ্যাক্টরগুলো সাপ্লাই চেইন নেটওয়ার্ক ডিজাইনে ভূমিকা রাখে বা ইনফ্লুয়েন্স করে। এখন আমরা প্র্যাকটিক্যাল কিছু ফ্যাক্টরগুলোর সাথে একটার সাথে আরেকটা সম্পর্ক কি সেগুলো আলোচনা করব। শুরুতেই আমরা একটু দেখি যে ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ডিজাইনের ক্ষেত্রে দুটো ফ্যাক্টর আলোচনা করব। ফ্যাসিলিটির সাথে রেসপন্স টাইমের সম্পর্ক কি। ফ্যাসিলিটির সাথে রেসপন্স টাইমের সম্পর্ক হচ্ছে ফ্যাসিলিটি যত বাড়বে রেসপন্স টাইম তত কমবে। এই হিসেবে যে যখন ফ্যাসিলিটি বাড়ানো হয় তার মানে ডিস্ট্রিবিউশন সেন্টার ম্যানুফ্যাকচারিং সেন্টার থেকে চলে যায় হচ্ছে ওয়্যারহাউসে, ওয়্যারহাউস থেকে চলে যায় হলো আপনার হোলসেলারদের কাছে, হোলসেলারদের কাছ থেকে ওটা মনে করেন শোরুমে চলে যায়। তো কাস্টমার যখন শোরুমে গিয়ে অর্ডার দেয় সাথে সাথে সে হাতে পেয়ে যাচ্ছে প্রোডাক্টটা। ফ্যাক্টরিতে কিন্তু তার অপেক্ষা করতে, ফ্যাক্টরিতে যেতে হচ্ছে না বা ফ্যাক্টরি থেকে ডেলিভারি তার কাছে আসবে একদিন, 2 দিন, 3 দিন পরে। এই সময়টা তার লাগছে না, সে শোরুমে গিয়ে সরাসরি দেখে সাথে করে নিয়ে আসতে পারছে। অথবা তার বাড়ির কাছে যে গোডাউনটা আছে সেই গোডাউন থেকে তার বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে খুব অল্প সময়ে, মানে অর্ডার করার পর খুব স্বল্প সময়ের মধ্যেই তাকে ডেলিভারি দেওয়া হচ্ছে। বুঝতে পেরেছি বিষয়টা? জি স্যার। কিন্তু যদি এমন হতো যে ফ্যাক্টরি থেকেই তাকে দেওয়া হবে, তখন সে অর্ডার করার পরে ওই ফ্যাক্টরি থেকে ট্রান্সপোর্টে করে তার কাছে পৌঁছাতে, ফ্যাক্টরি মনে করেন গাজীপুরে, সে থাকে হচ্ছে মিরপুরে, তো গাজীপুর থেকে মিরপুরে তার কাছে প্রোডাক্ট পৌঁছানো এটা তো অনেক সময়ের ব্যাপার। কিন্তু ওই কোম্পানির যদি মিরপুরে একটা শোরুম থাকে সেখান থেকে কাস্টমারের হাতে পৌঁছানোটা অনেক ইজি না? জি স্যার। তো একটা শোরুম থাকলে অথবা মিরপুরে যদি তাদের কোনো ডিপো থাকে, সেই ডিপো থেকে তার হাতে প্রোডাক্ট পৌঁছানোটা কম সময়ের ব্যাপার। তার মানে ফ্যাসিলিটি যত বাড়াবেন তত কাস্টমারকে অল্প সময়ে, তাদের অর্ডার করার পরে খুব অল্প সময় তাদের হাতে পৌঁছে দেওয়া যাবে। আর ফ্যাসিলিটি যত কম হবে তত কাস্টমার থেকে ওই প্রোডাক্টের দূরত্বটা অনেক বেশি থাকবে, সেই দূর থেকে কাস্টমারের হাতে প্রোডাক্টটা আসতে সময় লাগবে। তো এখানে সেটা বলা হচ্ছে যে যদি আপনি কাস্টমারকে দ্রুত দিতে চান তাহলে ফ্যাসিলিটির খরচ বাড়াতে হবে, আর যদি ফ্যাসিলিটির খরচ কমাতে চান তাহলে কাস্টমারকে দ্রুত দিতে পারবেন না, তখন আবার কাস্টমারের হাতে পৌঁছাতে দেরি হবে। এই হলো এই ছবির, মানে এই ফিগারের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। রাহান কি ক্লিয়ার? স্যার বুঝতে পারছি এখন স্যার। আচ্ছা, তাহলে ফ্যাসিলিটি বলতে কি বোঝায় একটু বলেন তো। স্যার ফ্যাসিলিটি বলতে বুঝি স্যার যখন কোনো প্রোডাক্ট স্যার মানে যেটা বললেন স্যার শুধু সুবিধা বাড়ানো না ধরেন না না স্যার। না, সুযোগ সুবিধা না, ফ্যাসিলিটি মানে লোকেশন, হ্যাঁ ফ্যাসিলিটি মানে sorry, প্লেস অফ স্যার। প্রোডাকশন, প্লেস অফ ওয়্যার হাউজিং, প্লেস অফ অ্যাসেম্বলিং, এগুলোকে ফ্যাসিলিটি বলছি। জি স্যার। যা স্যার স্থানকে, বিভিন্ন শোরুম গুলোকে, এগুলোকে আমরা ফ্যাসিলিটি বলি। যেমন ফ্যাসিলিটি স্যার মানে আমি সুযোগ একটা সুবিধা না। এক্সাম্পল দিতে পারি স্যার। এই যে আমি গ্রামে আসলাম স্যার, গ্রামে আসার পর স্যার কোথাও খুঁজে স্যার ইয়ে পাই না স্যার। কি বলে এটাকে স্যার, এই কোকা কোলা 1 লিটারটা পাচ্ছি না, মানে কোকা কোলার কোনো প্রোডাক্টই পাচ্ছি না স্যার। এখানে সব স্যার প্রাণের কোম্পানি গুলো স্যার প্রোডাক্ট বিক্রি করে। তো স্যার তারা যদি ফ্যাসিলিটিটা বাড়াইতো তাহলে স্যার হয়তো বা স্যার গ্রামে আমি কোকা কোলা পাইতাম স্যার। হ্যাঁ, তারা গ্রামে আহ, যদি শোরুম বা গ্রামে যদি ডিস্ট্রিবিউশন সেন্টার তাদের থাকতো, জি গ্রামে স্যার। যদি তাদের কোনো ডিপো বা ওয়্যার হাউস থাকতো, সেখান থেকে মার্কেটে খুব সহজে আসতো। জি স্যার। তাহলে ফ্যাসিলিটি বলতে আমরা বোঝাচ্ছি বিভিন্ন ধরনের ডিপো, ওয়্যার হাউস, তারপরে স্টোর, জি স্যার। এগুলোকে ফ্যাসিলিটি বলছি। ফ্যাসিলিটি যত বাড়বে কাস্টমারের হাতে তত কম সময় পৌঁছানো যাবে। জি স্যার। সময়ের সাথে ফ্যাসিলিটির সম্পর্কটা হলো সমমুখী, সরি সমমুখ। বিপরীতমুখী। সময় যদি কম লাগাতে চান ফ্যাসিলিটি বাড়াতে হবে, আর জি। ফ্যাসিলিটি যদি আপনি কমান তাহলে সময় বেশি সময় লাগবে। বাড়াতে হবে। জি স্যার। হ্যাঁ, যদি আপনার ঢাকা থেকে সেই কুমিল্লা পৌঁছাতে হয় তাহলে সময় নিশ্চয়ই বেশি লাগবে। আর জি স্যার। কুমিল্লায় যদি একটা ওয়্যার হাউস বা গোডাউন থাকে তখন সেখানে কাস্টমারের চাওয়া মাত্র তার হাতে পৌঁছাতে আরো কম সময় লাগবে। জি স্যার। এবার আমরা দ্বিতীয়টাতে যাচ্ছি, ইনভেন্টরি কস্টের সাথে নাম্বার অফ ফ্যাসিলিটির সম্পর্ক কি। এখানে আমরা দেখতে পাচ্ছি
যে ইনভেন্টরি কস্ট মানে কি মজুদ খরচ। মজুদ খরচ যত, নাম্বার অফ ফ্যাসিলিটি যত বাড়াবেন মজুদের খরচ তত বাড়বে, এখানে সেটা বলা হচ্ছে। কারণ কারণ হচ্ছে যে আপনার ফ্যাসিলিটি যত বাড়াবেন, বিভিন্ন জায়গায় গোডাউন করবেন। মনে করেন সারা দেশে আপনার 100টা গোডাউন আছে, তো এই 100টা গোডাউনে আপনি প্রোডাক্ট রাখলে সেই প্রোডাক্টের জমা রাখার যে ভাড়া পড়বে সেটা তার তুলনায় আপনি যদি একটাই ফ্যাসিলিটি থাকতো যে পুরো বাংলাদেশে শুধু ঢাকায় আবার একটা বিশাল গোডাউন আছে, তখন কি হতো, আপনার গোডাউন ভাড়াটা তুলনামূলক কম পড়তো। কারণ অনেক কিছু এক জায়গায় রাখলে তো ভাড়া কমই পড়ে, আর অল্প অল্প করে বিভিন্ন জায়গায় রাখলে সেখানে তো আপনার বেশি পড়বে ভাড়া, তাই না? কয়েক টন এক জায়গায় রাখার ভাড়া বেশি, নাকি অল্প কিছু মাল এক জায়গায় রাখার ভাড়া পার পিস বেশি? স্যার একই তো ভাড়া হবে স্যার। স্যার আমি যদি না, অল্প রাখি আর বেশি রাখি তো আমার যখন তো আপনি স্যার ভাড়া কয়েক একই টন, পরিমাণ হয়। হবে না এই কারণে যে আপনি যদি কয়েক টন মাল এক জায়গায় রাখেন তখন পার পিস খরচ কম পড়ে যায়, পার পিস আপনার খরচ কম পড়বে। কিন্তু যদি আপনি অল্প কিছু, মনে করেন কয়েক মন রাখবেন, তখন পার পিস, পার কেজি ভাড়া বেশি পড়ে যায়। জাহাজে করে যদি মাল আনেন তখন আপনার পার পিস মাল এর ভাড়া কমে যায়। আর যদি আপনি প্লেনে করে মাল প্লেনে না, সরি, আপনি যদি ভ্যানে করে মাল আনেন তখন পার পিস মালের বেশি পড়ে যায়, কারণ একসাথে বেশি কোনো কিছু রাখতে গেলেই ওভারঅল আপনার পার ইউনিট কস্ট কমে যায়। এটাই হলো নিয়ম। তো আপনার সারা দেশে যদি ইনভেন্টরি রাখতে চান, সবসময় তো আর আপনি ভর্তি রাখতে পারবেন না। কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে যে বড় একটা বিল্ডিং, অল্প কিছু মাল আছে, তো বাকি জায়গাটুকু তো ফাঁকা, ভাড়া তো পুরোটাই দিতে হচ্ছে। এভাবে আপনার খরচটা, ইনভেন্টরি খরচটা বেড়ে যায় ফ্যাসিলিটি বেশি হলে। এই হলো মূল বিষয়, যে আপনার সারা দেশে যদি ফ্যাসিলিটি থাকে, তো আপনার সেক্ষেত্রে ওগুলোর যে একটা স্থায়ী ফিক্সড কস্ট আছে, সেই ফিক্সড কস্টটা তো আর কমবে না, মাল কম রাখেন আর বেশি রাখেন, ভাড়া তো আপনাকে পুরোটাই দিতে হবে, যে কারণে প্রতি ইউনিটের ভাড়া বেড়ে যায়। এই হচ্ছে ইনভেন্টরি কস্টের সাথে ফ্যাসিলিটির সম্পর্ক। এরপরে আমরা দেখি ট্রান্সপোর্টেশন কস্টের সাথে ফ্যাসিলিটির সম্পর্ক কি। দেখেন, আহ, রেখাটার চেহারাটা দেখেন, বাম থেকে ডান দিকে আস্তে 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 একটা পর্যায়ে এসে হঠাৎ করে আবার উপরে উঠে গেছে, তাই না রায়হান? জি স্যার। জি, হ্যালো স্যার। বাঁ দিক স্যার ডাকছেন থেকে স্যার? ডান দিকে। আচ্ছা, বলছি এই যে রেখাটা দেখতে পাচ্ছেন বাঁ দিক থেকে ডান দিকে নেমে যাচ্ছে, নামতে নামতে এক জায়গায় গিয়ে আবার উপরে উঠে গেল না? হ্যাঁ স্যার। এর দিয়ে বোঝাচ্ছে যে আপনি নাম্বার অফ ফ্যাসিলিটি যত বাড়াবেন তত আপনার ট্রান্সপোর্টেশন কস্ট কম হবে, পরিবহন খরচ তত কম পড়বে। আপনার যদি ঢাকায় একটা গোডাউন থাকে, কুমিল্লাতে একটা গোডাউন থাকে, তারপরে কুমিল্লা আবার প্রত্যেকটা থানায় গোডাউন থাকে, তো তত আপনার ট্রান্সপোর্টেশন কস্ট কমে যাবে। কাস্টমার চাইলে আপনি ওই গোডাউন থেকে খুব অল্প খরচে সাইকেলে করে বা নর্মাল রিক্সায় করে আপনি কাস্টমারের কাছে প্রোডাক্টটা পৌঁছাতে পারবেন, আপনার যাতায়াত খরচটা কমে যাবে। আর আপনি যদি ঢাকা থেকে সরাসরি একটা ভ্যানে করে বা একটা পিকআপে করে কাস্টমারের কাছে কুমিল্লার হোমনায় প্রোডাক্ট পৌঁছাতে চান, তখন পরিবহন খরচ বেড়ে যাবে না? জি স্যার, বাড়া যাবে স্যার। তো সে কথাই আমরা বলছি যে আপনার ফ্যাসিলিটি যত বাড়াবে তত কমবে। কিন্তু এক জায়গায় গিয়ে এক জায়গায় গিয়ে আপনার পরিবহন খরচ সাঁ করে বেড়ে যাবে। অর্থাৎ আপনি যদি অনেক বেশি ফ্যাসিলিটি তৈরি করেন, অনেক বেশি ফ্যাসিলিটি তৈরি করেন, মানে প্রত্যেকটা থানায়, তারপরে হচ্ছে প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা ইউনিয়নে তৈরি করেন আপনার নিজের শোরুম, তখন এই পরিবহন করে করে ঢাকা থেকে ওই কুমিল্লা শহরে, কুমিল্লা শহর থেকে আপনার প্রত্যেকটা থানায় মাল পরিবহন করা, প্রত্যেকটা থানা থেকে প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা ইউনিয়ন থেকে প্রত্যেকটা গ্রামের স্টোর গুলোতে, শোরুম গুলোতে যদি আপনি মাল পৌঁছাতে চান, এই পৌঁছাতেই আপনার পরিবহন খরচ অনেক বেড়ে যাবে। এই জন্যই বলা হচ্ছে যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ফ্যাসিলিটির বিপরীতে ট্রান্সপোর্টেশন কস্ট কম, কিন্তু যখন
ফ্যাসিলিটি আরো বাড়াবেন তখন ট্রান্সপোর্টেশন কস্ট আবার বাড়া শুরু করবে। তো আপনাকে হিসাব করতে হবে যে ঠিক কতটুকু পরিমাণ বা কত দূর পর্যন্ত ফ্যাসিলিটি দিলে আমার ট্রান্সপোর্টেশন খরচ কমবে, আর এরপরে আবার কখন থেকে ট্রান্সপোর্টেশন কস্ট বাড়া শুরু করবে, সেই লিমিটটা আপনার খুঁজে বের করতে হবে এবং ওই পরিমাণ ফ্যাসিলিটি আপনাকে অফার করতে হবে। ক্লিয়ার বিষয়টা? আছে শাহাদ না কি শাহাদ কি বিষয়টা বুঝতে স্যার? পারছেন? আমি শুনছি স্যার। স্যার জি স্যার, আমি পুরোটাই শুনেছি। মানে বিষয়টা বুঝতে পারছেন কিনা? জি 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 জি। এই যে ট্রান্সপোর্টেশন কস্টের সাথে ফ্যাসিলিটির যে সম্পর্ক, ফ্যাসিলিটির যে সম্পর্ক, জি। ফ্যাসিলিটি তো আপনি ভালোই বুঝছেন যে ফ্যাসিলিটি যত বাড়াবেন পরিবহন খরচ তত কমবে, পরিবহন খরচ কিন্তু তত একটা কমবে। পর্যায়ে ফ্যাসিলিটি যখন আরো বাড়াবেন, হ্যাঁ 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 ফ্যাসিলিটি যখন আরো বেশি বাড়াবেন, একেবারে ঘরে মানে এলাকায় এলাকায় আপনি হ্যাঁ, স্টোর করা শুরু করবেন, তখন আপনার তখন পরিবহন খরচ আবার পরিবহন বাড়া খরচ শুরু করবে। বাড়বে বাড়বে বাড়বে, ডেফিনেটলি বাড়বে। কারণ আপনার ওই মাল এই জায়গা থেকে ওই জায়গা, সেখান থেকে ওইখানে একাধিক জায়গায় পৌঁছাতেই আপনার পরিবহনের জি খরচটা জি জি। বেড়ে যাবে। স্যার ওই যে আমরা একটা কোম্পানির হারিয়ে যাওয়ার গল্প মনে হয় শুনছিলাম, এটা কি স্যার আপনি করছিলেন না কেমন? সুলতান স্যার মনে হয় করছিল, প্রবাবলি। ওরা ওদের ওই যে সুলতান সাহেব। সম্ভবত সুলতান স্যার ইন্টারন্যাশনাল বিজনেস, ওই যে কোম্পানিটা সুলতান ওরা স্যারই করছিল বলছিল। কি, অনেকগুলো ভ্যান নামাইছিল, অনেকগুলো ভ্যান নামাইছিল, আচ্ছা, ভ্যান দিয়ে মনে করছে যে এই মানে মানুষের বাড়িতে বাড়িতে যে পৌঁছে দেবে। কিন্তু আলটিমেটলি গিয়ে ওরা যেই মানে জোরে সোরে শুরু করে, কিন্তু পরে গিয়ে কোম্পানিটা ফল করে এবং পরে দেলিয়া হয়ে যায়। আমি নামটা মনে করতে পারতেছি না। 2000 সালে হওয়া কোম্পানিটা, আমেরিকার একটা কোম্পানি, সুপার শপ। ওরা কি জানি, ওরা মানে ডেলিভারি দিত। ওরা বোধহয় ট্রান্সপোর্টেশন কস্টে অনেক বেশি মানে ইনভেস্ট অনেক করেছে বেশি ট্রান্সপোর্টেশনে। ইনভেস্ট, হ্যাঁ, ট্রান্সপোর্টেশনে কিন্তু ওই হেভি ইনভেস্ট করে তারা রেসপন্সিভনেসটা বাড়াতে রেভিনিউ চেয়েছিল আসে যে নাই। কাস্টমার রে- হ্যাঁ কাস্টমার হ্যাঁ, চাওয়া মাত্র আমরা মানে মাল পৌঁছে দেবো, জি জি এই জি চিন্তা জি করে তারা ট্রান্সপোর্টেশনে কস্ট বাড়িয়ে দিয়েছে, কিন্তু জি। রেভিনিউ দিতে এটার আলটিমেটলি আর কভার করতে পারে নাই, দিন শেষে ওইটা হচ্ছে ট্রান্সপোর্টেশন মাথাপিছু ধস। কস্টের বিষয়। আর আমাদের এখানে আলোচনাটা হলো যে এরা হলো শোরুম করছে জায়গায় জায়গায়, একেবারে গ্রামে প্রত্যেকটা হুম 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 বাড়িতে এলাকায় শোরুম করতে গিয়ে এখন দেখে হুম, এত ট্রান্সপোর্টেশন কস্ট পড়ে যাচ্ছে আর জি 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 শোরুম করা করে তার মধ্যে যেন পৌঁছাতে পারি, সব জায়গায় আমাদের জি। গোডাউন থাকবে, কারণ স্যার গোডাউন এই ভাড়া যে, দিয়ে আর মানে গোডাউনের জি কাছে প্রোডাক্ট পৌঁছাতেই তাদের ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে যাবে। স্যার, এই যে আমি একটু ওই যে রায়হানের ইয়াটা, ওই যে যে ওর যেই আরএফএল যে টপিকটা ছিল প্রেজেন্টেশন, ওখানে যেতে চাই। বলবো আপনি ওখানে জিজ্ঞেস করছিলেন ওকে যে তারা কি ইন হাউস নাকি আউটসোর্সিং। মূলত বেশিরভাগই ওদের আউটসোর্সিং হয়, যেমন ওদের এতগুলো শোরুম, ওদের শোরুমে একটা ওদের মালিকানা না, ওরা হচ্ছে যে ডিলারশিপ দেয়। ওই যে বেস্ট বাই। বেস্ট বাই, এবং বেস্ট বাই শুধু না, ওদের যতগুলো ইয়ে আছে, আপনি যদি মিঠাই বলেন কিংবা টেস্টি ট্রিট বলেন, তারপরে হচ্ছে গিয়ে ইভেন ওদের এই যে যে ইয়েগুলো কি জানি বলে ডেইলি শপিং, এগুলো ওরা একেবারে ওদের নিজ মালিকানা, একেবারে মানে 100% শতভাগ ওদের মালিকানা না, ওরা ব্যক্তি মালিকানার অধীনে বলা যায় পুরো মানে ফ্যাসিলিটিটা করে, ওরা মাল তুলে দেয় বলা যায়, এরকম আর কি। কিন্তু এতে হয় কি, ওদের মাল তো বিক্রি হয়েই যায়, ও ওনাকে ওই কোম্পানিকে রিস্ক নিতে হয় না ওই ফ্যাসিলিটি, যদি কখন সেখান থেকে মানে প্রফিট যদি রিটার্ন না আসে প্রপারলি, সেটা যদি কোলাপস হয়, তারপর কোলাপস হলেও কোম্পানি এখানে আলটিমেটলি কিন্তু খুব একটা লসের কিছু থাকে না, এটা আর কি। তো ঠিক আছে, থ্যাংক ইউ ফর ইউর সাপ্লিমেন্ট। এবার আমরা যাচ্ছি পরের অংশে, সেটা হচ্ছে ফ্যাসিলিটি কস্টের সাথে নাম্বার অফ ফ্যাসিলিটির সম্পর্ক। দেখেন এখানে বোঝা যাচ্ছে যে আপনি যত ফ্যাসিলিটি, নাম্বার অফ ফ্যাসিলিটি বাড়াবেন, তার মানে আপনার গোডাউন বাড়াবেন, তারপরে হচ্ছে আপনার ফ্যাক্টরি বাড়াবেন, তত আপনার ফ্যাসিলিটি কস্ট কিন্তু একটু একটু করে বাড়বে। আমরা নিচে ডান পাশে দেখতে পাচ্ছি নাম্বার অফ ফ্যাসিলিটি, অর্থাৎ কয়টা ফ্যাসিলিটি আপনার থাকবে, আর উপরে আমরা ফ্যাসিলিটি কস্ট দেখতে পাচ্ছি। ফ্যাসিলিটি কস্ট কিন্তু মানে রেখাটা আমরা দেখতে পাচ্ছি ডান দিক থেকে বাঁ দিক থেকে ডান দিকে একটু একটু করে উপরের দিকে উঠছে, তার মানে খরচ বাড়বে, যত ফ্যাসিলিটি বাড়াবেন খরচও তুলনামূলক একটু করে বাড়বে। তবে একটা নির্দিষ্ট মাত্রায় যাওয়ার পরে ফ্যাসিলিটি কস্ট
একবারে হুশ করে বেড়ে যাবে। বোঝা গেল? ফ্যাসিলিটির যে খরচটা, এই খরচটা একটা নির্দিষ্ট জি 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 সংখ্যার পরে ফ্যাসিলিটি কস্টটা হঠাৎ করে বেড়ে যাবে। বেড়ে যাবে, তার মানে আপনাকে খেয়াল রাখতে হবে যে কোন পর্যন্ত গেলে আমার কস্টটা হালকা বাড়ে, হালকা বাড়ে। জি জি আর কোন পর্যন্ত গেলে আবার নতুন করে মানে ব্যাপক খরচ হয়। যেমন আমরা যদি দেখি স্টুডেন্ট যত আসবে তত আমাদের একটা করে ক্লাসরুম বাড়াতে হয়। একটা ক্লাসরুম বাড়ানো মানে কি, ক্লাসরুমে আমাদের বিদ্যুৎ বিল যাবে। তো ক্লাসরুমের জন্য একজন টিচার আবার অ্যালট করতে হবে, সেই টিচারের বেতন ইত্যাদি আছে। তার মানে আপনার যত এসি এসি দেওয়া লাগবে স্যার, যদিও এসি চলে না। হ্যাঁ হ্যাঁ, তো যত আপনার স্টুডেন্ট বাড়বে তত, বা স্টুডেন্ট না, আমরা বলছি যত ক্লাসরুম বাড়াবো তত আমাদের খরচ বাড়বে। কিন্তু একটা পর্যায়ে পরে যখন আমরা আবারও ক্লাসরুম বাড়াতে যাব, তখন আমার নতুন আরেকটা বিল্ডিং তৈরি করতে হবে, টিন শেড ভেঙে ওখানে আবার 10 তলা তো করতে হবে। তখন কি হবে খরচ, ফ্যাসিলিটি কস্ট হঠাৎ করে একেবারে আকাশে ওঠা শুরু করবে না? স্যার বাড়ে 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 বাড়ে। হ্যাঁ, তো ওইটাই যে আপনি একটা সময় পর্যন্ত ফ্যাসিলিটি কস্ট আপনার যত বাড়াবেন ফ্যাসিলিটি, তত কস্ট একটু একটু করে বাড়বে। ওই একটা নির্দিষ্ট লিমিট পরে ফ্যাসিলিটি কস্ট বেড়ে যাবে, একেবারে প্রত্যেকটা ক্লাসরুমের জন্য মারাত্মক হারে বাড়বে। আপনার যদি পাশের বিল্ডিং এ একটা করে রুম ভাড়া নিতে হয়, তখন দেখা যাবে যে মানে খরচ বেড়ে গেছে অনেক বেশি। এইটাই আমরা বলছি যে ফ্যাসিলিটি কস্ট আর ফ্যাসিলিটি নাম্বারের সাথে সম্পর্কটা কোন জায়গায় এসে হঠাৎ করে ব্যাপক হয়ে যায়। তো আপনাকে এটা মাথায় রাখতে হবে নেটওয়ার্ক ডিজাইনের সময়, যে আমি আসলে ডিস্ট্রিবিউশন সেন্টার কয়টা দেব। এবারে আমরা দেখি রেসপন্স টাইম আর হচ্ছে নাম্বার অফ ফ্যাসিলিটি। অর্থাৎ ফ্যাসিলিটির সংখ্যা যত বাড়াবেন, রেসপন্স টাইমটার কি অবস্থা হবে, আর তার বিপরীতে খরচটাই বা কি হবে। আমরা দেখতে পাচ্ছি যে যত ফ্যাসিলিটি বাড়াবেন তত রেসপন্স টাইম কমবে। ভালো জিনিস। মানে আপনি যত কাস্টমারের বাড়ির কাছে শোরুম করতে পারবেন, কাস্টমারের বাড়ির কাছে গোডাউন দিতে পারবেন, তত তো কাস্টমার চাওয়া মাত্র প্রোডাক্ট পেয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আপনার এক সময় আবার একটা লেভেল পরে টোটাল লজিস্টিক কস্টটা বেড়ে যাবে। কারণ ওই যে প্রত্যেকটা ঘাটে ঘাটে আপনি গোডাউন করেছেন, ঘাটে ঘাটে আপনি শোরুম করেছেন, এই শোরুমগুলোর যে খরচ, এই খরচটা এক পর্যায়ে হঠাৎ করে আপনার টোটাল খরচটা বেড়ে যাবে। ওই শোরুমগুলোতে মাল পৌঁছানোর জন্য যে ট্রান্সপোর্টেশন কস্ট, এগুলো বেড়ে যাবে। সব মিলে কাস্টমার ঠিকই পাবে অল্প সময়, কিন্তু আপনার সেই তুলনায় খরচটা অনেক ওদিকে বেড়ে হ্যাঁ, যাবে। আমার খরচ তো মানে সেই মাত্রায় এখন বেড়ে যাবে। আপনাকে এই বিন্দুতে ক্রস করতেছে, দেখেন দুইটা রেখা যে বিন্দুতে ক্রস করতেছে, ওইখানে কয়টা ফ্যাসিলিটি হলে এই বিন্দুতে আমরা পৌঁছাবো, সেই বিন্দুটা আপনাকে খুঁজে বের করতে হবে। ওই পর্যন্ত এসে আপনার থেমে যেতে হবে। যে আপনি ওই মুগদা মুগদা একটা বাইং মানে দিয়েছেন, শোরুম দিয়েছেন খুব ভালো, মান্ডার একটা শোরুম দিয়েছেন ভালো, গ্রিন মডেল টাউনে যদি শোরুম আরেকটা দিতে চান, তখন কিন্তু আপনার টোটাল লজিস্টিক কস্টটা বেড়ে যাবে। এই লজিস্টিক কস্টটা আসলে কোন জায়গা থেকে বাড়া শুরু করে, সেই জায়গায় আপনি স্টপ হয়ে যান। যে না, গ্রিন মডেল টাউনের লোকেরাও মিনিমাম মান্ডা পর্যন্ত এসে কিনতে হবে, আমরা তাদের কাছে আর আলাদা শোরুম দিতে পারবো না, তাহলে আমাদের কস্টিংটা ঊর্ধ্বমুখী হওয়া শুরু করে। জি স্যার, আমরা স্যার এই যে ইয়েও কত দেখতে পারি নম্বরে স্যার। হবে, কয়টা পরিমাণ জি স্যার, বলেন। হ্যাঁ ওই যে আমরা যদি বলি ওই যে ইয়ে সেলুলার কোম্পানিগুলো, তারা হ্যাঁ, তাদের যে নেটওয়ার্ক সুবিধাটা দিয়ে থাকে, নেটওয়ার্ক পরিষেবা, তো এই নেটওয়ার্ক পরিষেবা তারা কিন্তু একটা এরিয়া মার্জিন করে নিয়েই তারা এক একটা টাওয়ার এক- বসায়। এখন যে নেটওয়ার্ক ভালো করার জন্য যদি প্রত্যেকটা বাড়ির ছাদে তারা বসানো হ্যাঁ, শুরু করে, তারা তো বিপদ। তারা ওইটা দেখে নেয় যে আসলে এবং আমি কয়টা এই পর্যন্ত যে গেলে আমার কস্টিংটা কমবে। হ্যাঁ, ইটি যারা পড়েছে তাদের কাছ থেকে শুনছি, তারা মানে রীতিমতো মানে কাগজে কলমে মাপ যোগ করেই তারা এই নেটওয়ার্কিং গুলো করে থাকে। রাইট। এরিয়া কতটুকু, কোন এরিয়া কতটুকু কভার করছে, কোন এরিয়ায় মানুষের ঘনত্ব কতটুকু, হ্যাঁ, এগুলো সবকিছু মিলেই মূলত তারা এটা বেস করে তারা এগুলো সাজায়। তো এটা একটা উদাহরণ আমাদেরকে হতে এটা পারে। জানতে হবে যে আমরা ইঞ্জিনিয়ার না, ওই মাপজোপ করার দায়িত্ব আমাদের না। জি আমরা জি জি জি, অর্ডার দেবো। আমরা শুধু অর্ডার। জি জি, অর্ডার দিয়ে আমাদেরকে রিপোর্ট বের করে দেখাও যে কত হ্যাঁ ঘনত্বে দিলে এই নেটওয়ার্কের
হবে অ্যাকাউন্ট অর্ডার দেবো যে আমাদেরকে খরচ বের করে দাও, কত থেকে কত খরচ হয়, কত আমরা খরচ ডিসিশন করবে, জি জি ডিসিশন মেকিং করবে, জি। গেল আমাদের ফ্যাক্টরস গুলো। এবারে আমরা যে আলোচনা করার জন্য এতক্ষণ ধরে বসে আছি সেই আলোচনা শুরু করতে যাব। ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের অপশন গুলো কি কি, আমরা আশা করি ছবিগুলো দেখলে আর ক্লিয়ার হয়ে যাবে। মোটামুটি এখানে 6টা অপশন আছে, দেখেন নামগুলো আপনাদের পড়ে সময় নষ্ট করতে চাই না, সরাসরি আমরা চলে যাই অপশন গুলো। প্রথম অপশন, প্রথম অপশনটা হচ্ছে ম্যানুফ্যাকচারাররা সব উপরের লাইনে, রিটেইলার হচ্ছে মাঝখানের, এই যে একজন দেখা যাচ্ছে ডানে, আর কাস্টমাররা হচ্ছে একেবারে নিচে। তো এই নেটওয়ার্ক ডিজাইনটা হচ্ছে এমন যেখানে কাস্টমাররা রিটেইলারের কাছে অর্ডার দিবে, দেখেন ডট ডট লাইনটা হচ্ছে ইনফরমেশন লাইন, মানে খবরটা যাবে, তারা অর্ডারটা দিবে রিটেইলারের কাছে, রিটেইলার আবার সেই অর্ডারটা পৌঁছে দিবে হচ্ছে ম্যানুফ্যাকচারের কাছে, যে অমুক ঠিকানার একজন কাস্টমার এত পিস মাল চেয়েছে। তো সাথে সাথেই কি করবে, ম্যানুফ্যাকচারাররা সেই কাস্টমারের ঠিকানায় নিজেদের ট্রাক পাঠিয়ে দিবে। এখানে আর রিটেইলার কোনো কাজ করবে না, রিটেইলারের কাজই হচ্ছে শুধু অর্ডারটা পৌঁছে দেওয়া। এরকম মানে নেটওয়ার্ক ডিজাইনের কোন মাল আপনি বাজারে কি করতে দেখেন, পাঠাতে দেখেছেন কখনো? শুনতে পাচ্ছেন আমাকে? এই যে দেখেন কাস্টমাররা অর্ডার দেয় হচ্ছে রিটেইলারকে, ডট ডট লাইন দিয়ে আমরা দেখতে পাচ্ছি নিচে কাস্টমাররা, তারা যে কোনো প্রোডাক্টের খুচরা বিক্রেতাকে, রিটেইলার আবার সেই অর্ডারের খবর পৌঁছে দেয় ম্যানুফ্যাকচারারকে, ম্যানুফ্যাকচারার অর্ডার পাওয়া মাত্র কাস্টমারের ঠিকানায় মাল পাঠিয়ে, সে আর রিটেইলারের কাছে মাল দেয় না। মালের দাগগুলো হচ্ছে বা ডেলিভারির দাগগুলো হচ্ছে যে সরাসরি যে রেখাগুলো দেখতে পাচ্ছেন কালো রেখা, সেগুলো। রিটেইলাররা শুধু ইনফরমেশন দেয় ম্যানুফ্যাকচারারকে, ম্যানুফ্যাকচারার কাস্টমারের ঠিকানায় মাল পাঠিয়ে দেয়, মাঝখানে কোনো মধ্যস্বত্ব নাই পাঠানোর ক্ষেত্রে বা ডেলিভারির ক্ষেত্রে। এখন বলেন দেখি এই সিস্টেমে মাল ডেলিভারি হয় এরকম কোনো মালের খবর আপনাদের জানা আছে? জানা নাই? আমি একটা বলি দেখি সবাই বলতে পারবেন। ইট বালু সিমেন্ট কিভাবে আসে? এলাকায় একজন এলাকায় একজন বালুর সাপ্লায়ার থাকে না, হ্যাঁ স্যার। উনি ঘোরাঘুরি করেন, ভাই বালু টালু লাগলে বলেন আমাকে, আমার ব্যবস্থা। তো ওনার কাছে যখন বালুর কথা বলেন যে আমার 2 ট্রাক বালু লাগবে, শুধুমাত্র বাড়ির ঠিকানা বলে বালুওয়ালাকে ফোন দিয়ে দেয় যে ভাই অমুক এই ঠিকানায় 2 ট্রাক বালু লাগবে, ব্যাস মধ্যরাতে বালু এসে হাজির হয়ে যায়, সরাসরি পাঠাই দেয় কে, যে বালু বিক্রেতা সে। এখানে রিটেইলার জানেও না যে বালু কখন আসলো, অথবা রিটেইলার বালু আনতেও যায় না। বুঝতে পেরেছেন জি স্যার। রায়হান? জি স্যার। আবার ইট যখন আমরা কিনতে যাই তখন কি করি, এলাকার যে ইটের লোক একজন আছে, ইট সাপ্লাই দেয়, তাকে বললে সে হচ্ছে ওই ফোন করে দেয়, দেখা যায় ইটের ফ্যাক্টরি থেকে সরাসরি ইটের ভাটা থেকে সরাসরি ট্রাকে করে মধ্যরাতে ট্রাক ঢুকে যায় ঢাকা শহরে বিভিন্ন জায়গায়, ইট পৌঁছে দেয়। এখানে আর মাঝখানে ইট কোনো দোকানে থাকে না। এই জাতীয় প্রোডাক্ট সাপ্লাইয়ের এই সিস্টেমটাকে আমরা বলছি ম্যানুফ্যাকচারার স্টোরেজ উইথ ডিরেক্ট শিপিং। ডিরেক্ট শিপিং তার মানে এখানে হচ্ছে ম্যানুফ্যাকচারারের কাছে মাল থাকে, তারা ডিরেক্ট শিপিং করে দেয় কাস্টমারের, আর রিটেইলারের কাজ শুধুই কাস্টমারের কাছে পৌঁছানো, মানে কাস্টমারের তথ্যগুলো পৌঁছানো। ক্লিয়ার হলো? আমরা আরেকটা সিস্টেম দেখি। জি, 2 নম্বর আমরা যেটা দেখবো, ম্যানুফ্যাকচারার স্টোরেজ উইথ ডিরেক্ট শিপিং অ্যান্ড ইন ট্রানজিট মার্জ। ম্যানুফ্যাকচারার স্টোরেজ উইথ ডিরেক্ট শিপিং অ্যান্ড ইন ট্রানজিট মার্জ। এখানে দেখেন
ম্যানুফ্যাকচারাররা সরি কাস্টমাররা এই যে ডট ডট লাইন গুলো দিয়ে বোঝাতে চাচ্ছি যে অর্ডার কিভাবে কার কাছ থেকে কার কাছে যাচ্ছে। কাস্টমাররা রিটেইলারকে অর্ডার দেয়, বাম পাশে আমরা দেখতে পাচ্ছি রিটেইলার মাঝখানে। তো কাস্টমার রিটেইলারের কাছে প্রোডাক্টের অর্ডার দেয়, রিটেইলার সেই অর্ডারের খবরটা পৌঁছে দেয় হচ্ছে ম্যানুফ্যাকচারারের কাছে। ম্যানুফ্যাকচারাররা খবর পেয়ে মাল পাঠিয়ে দেয় হচ্ছে মাঝখানে একটা ইনট্রানজিট মার্জ। তো সেই ইনট্রানজিট মার্জে মানে একটা ট্রানজিট পয়েন্ট থাকে যেখানে এসে ম্যানুফ্যাকচারাররা মাল পৌঁছে সেখান থেকে আবার মালগুলোকে আনপ্যাক করে, মনে করেন যে 5 জনের মাল পাঠালো একজন ম্যানুফ্যাকচারার, 5 জনের মাল এসে এই ইনট্রানজিট মার্জ সেন্টারে এসে ওই মাল খালাস করে 5 জনের নামে আলাদা আলাদা প্যাকেট হয়ে তারপরে কাস্টমারের কাছে পৌঁছায়। ইনট্রানজিট মার্জটা হচ্ছে মালটাকে ভাগ করার জন্য। ফ্যাক্টরি থেকে মাল পাঠানো হয় 10 জনেরটা এক ট্রাকে করে পাঠানো হয়, এক ট্রাকে করে বা একটা শিপে করে পাঠানো হয়। ইনট্রানজিট মার্জে এসে সেটা আনপ্যাক হয়, সেটা আবার প্রত্যেকটা কাস্টমারের জন্য সেপারেট প্যাকিং হয়ে আবার ওখান থেকে সরাসরি কাস্টমারের কাছে চলে যায়। তো এইখানে আগেরটার সাথে এখানকার তফাৎ এটাই যে এখানে মাঝখানে একবার একটু থামে, সরাসরি কাস্টমারের কাছে না গিয়ে মাঝখানে একটু থামে। এতে কি হয়, পরিবহন খরচটা খুব কম পড়ে, কারণ সে 10 জনাটা একসাথে পাঠাতে পারছে অর্ধেক পথ পর্যন্ত। জি, বুঝে গেল রায়হান? তবে গ্যাস সিলিন্ডার ওটাও, আচ্ছা না, গ্যাস সিলিন্ডার সিলিন্ডারটা ডিমান্ড তো রিটেলের কাছে যায় না? রিটেলের কাছে যায়, সে তো রিটেলের কাছ থেকে নিয়ে আসে, সে তো আর ম্যানুফ্যাকচারার তো আর তার ঠিকানায় পাঠায় না। হ্যাঁ এখানে মালটা পাঠাচ্ছে ম্যানুফ্যাকচারার কাস্টমার আচ্ছা ঠিকানায়। আচ্ছা ও আচ্ছা, এখানে এখানে মাঝখানে যে ইন ট্রানজিট, এটা কি ম্যানুফ্যাকচারার ডিল করে? হ্যাঁ, এটা ম্যানুফ্যাকচারার ডিল করে অথবা সে থার্ড পার্টি কারোর মাধ্যমে ডিল করে, কিন্তু সে রিটেইলার এখানে কোনো ভূমিকা রাখে না। ওকে ওকে ওকে। অর্ডার করে একজনের কাছে, আর মালটা আসার পর হয়তো সে অন্য কারো, যেমন দেখেন এরা ওই যে এখন যে হোম ডেলিভারি সিস্টেম যারা ইউজ করে, যেমন জি, ওই যে ফুড পান্ডা কি বলে দাঁড়ান, ফুড পান্ডা, হ্যাঁ এটা বলতে পারেন, ফুড পান্ডা। কিংবা ই কুরিয়ার। কাস্টমার অর্ডার করে এক জায়গায়, তবে সেক্ষেত্রে ই কাস্টমার কুরিয়ার, রিটেলের কাছে অর্ডার করে সাধারণত, কাস্টমার হ্যাঁ অর্ডার করে সরাসরি ম্যানুফ্যাকচারারের কাছে। যাই ম্যানুফ্যাকচারার হোক, কাছে। রিটেলার এখানে নাই, আমরা ধরলাম যে এখানে ফেসবুকটা হলো রিটেলার, হুম ফেসবুকের মাধ্যমে কাস্টমারের কাছে খবরটা পৌঁছায়, ফাইন। তো মানে ম্যানুফ্যাকচারের কাছে খবরটা পৌঁছায়, ম্যানুফ্যাকচারার মাল দেয়, ফুড পান্ডাকে ডাক দেয়, ফুড পান্ডা তখন তার মতো করে ওই কাস্টমার বা ওই এলাকার কাস্টমারের প্রোডাক্ট গুলোকে সে আগে একত্র জমা করে হুম হুম তার হুম, যে লোক আছে লোকের মাধ্যমে তাকে দিয়ে পৌঁছে ডিস্ট্রিবিউট দেয়। করা। হুম জি, আমরা এই আলোচনা সামনে আরো করব, তার আগে এখানে একটু আপনি দেখে নেন যে ড্রপ শিপিং এর সুবিধা আলোচনা করেন। আপনাদের যদি এখন বিশেষ কি না থাকে, তাড়া না থাকে ক্লাস শেষ করার, তাহলে আমি একটু ড্রপ শিপিং এর না স্যার, মানে কন্টিনিউ আলোচনা করতে করে পারি শেষ আমি। করতে থাকি, যদি আমাদের ক্লাস টাইম শেষ। এই যে প্রথমটা বললাম ম্যানুফ্যাকচার স্টোরেজ ডিরেক্ট শিপিং, এটার সুবিধা অসুবিধা এগুলো বললে আপনি বাকিগুলো নিজেই বলতে পারবেন। প্রথমে আমরা দেখি যে characteristics of manufacturer storage with direct shipping, মানে পারফরম্যান্সটা কেমন হয়, কোন লেভেলের পারফরম্যান্স কেমন, যেমন ইনভেন্টরি পারফরম্যান্সটা কি হয়। ইনভেন্টরি পারফরম্যান্সটা হচ্ছে লোয়ার কস্ট বিকজ অফ এগ্রিগেশন। এখানে ইনভেন্টরি খরচ কম পড়ে, কারণ কি জানেন, কারণ হচ্ছে মাল থাকে ম্যানুফ্যাকচারারের কাছে, ম্যানুফ্যাকচারার এখানে হুম হুম, তার এক জায়গায় সব মাল করে রাখে, তাকে আর বরিশালে, সিলেটে বিভিন্ন জায়গায় আলাদা আলাদা স্টোর ভাড়া করে মাল রাখতে হয় না, যে কাস্টমার চাওয়া মাত্র ওখান থেকে পাঠাবো, এরকম করতে হয় না। সে যেহেতু তার নিজের ফ্যাক্টরি থেকেই সরাসরি মাল পাঠিয়ে দেয়, তো মাল থাকে এক জায়গায়, সেজন্য আমরা বলছি যে লোয়ার কস্ট বিকজ অফ এগ্রিগেশন। এগ্রিগেশন মানে কি, একীভূতকরণ। একীভূত করুন। বেনিফিট জি বেনিফিটস অফ এগ্রিগেশন আর হাইয়েস্ট ফর লো ডিমান্ড হাই ভ্যালু আইটেম। যে সমস্ত প্রোডাক্টের মানে ডিমান্ড লো, অর্থাৎ অর্ডার করলে সেটা অর্ডার আসেও কম, অনেকদিন পর পর আসে, এবং হাই ভ্যালু আইটেম সেগুলোর আবার
তুলনামূলক দামও বেশি। এই জাতীয় প্রোডাক্ট গুলোকে আমরা বলছি যে লো ডিমান্ড হাই ভ্যালু। যেমন মনে করেন গোল্ডের কিন্তু আপনার ডিমান্ড হচ্ছে এরকম হরহামেশা মুড়ির মতো কেউ কেনে না, না বাট না, এটার ভ্যালু অনেক বেশি। ভ্যালু বেশি। তো এটা স্টোরেজ রাখাটাও কিন্তু খুব রিস্কি। এক জায়গায় রাখলে আপনার খরচ অনেক কম। যদি 5 জায়গায় রাখতে চান, প্রত্যেক জায়গায় খুব সিকিউরিটির সাথে রাখতে গেলে অনেক খরচ পড়ে যাবে। খরচ পড়ে যায়। তো এই জন্য আমরা বলছি যে এখানে ইনভেন্টরি কস্টটা তুলনামূলক কম, কারণ এগ্রিগেশন হয়, এক জায়গায় থাকে। Benefits are large if product customization can be postponed at the manufacturer. এখানে বেনিফিট আরো অনেক বেশি যদি আপনি প্রোডাক্ট কাস্টমাররা ঠিক যেরকম চায় সেরকম করে সাজিয়ে দেওয়াটা স্থগিত রাখতে পারেন, যে কাস্টমার অর্ডার করার পরেই আমি মালগুলো একটার সাথে আরেকটা জোড়া লাগাবো, তাহলে আপনার খরচ আরো কম। মনে করেন যে টায়ার, তারপর ইঞ্জিন, এগুলো সব জোড়া লাগিয়ে কাস্টমারের কাছে পাঠাবো যখন কাস্টমার অর্ডার দিবে তখন, তাহলে আপনার পুরো একটা গাড়ি স্টোর করে রাখতে যে খরচ, গাড়ির পার্টস গুলোকে আলাদা আলাদা করে স্টোর করে রাখার খরচ কিন্তু আরো কম, তাই না? জি জি জি, একটা অবশ্যই। কম্পিউটার স্টোর করার যে খরচ, কিন্তু আপনি র্যাম গুলো সব এক জায়গায় রাখা, তারপরে ওই হার্ড ডিস্ক গুলো এক জায়গায় রাখা, সেই খরচ তো আরো কম। কম। তো বলা হচ্ছে যদি আপনি কাস্টমাইজেশনটা মানে স্টপ করে রাখতে পারেন, যে কাস্টমার চাওয়ার পরে আমি ওই পার্টস গুলো জোড়া লাগাবো, তাহলে ইনভেন্টরি কস্ট আরো কম পড়ে যাবে। গেল নাম্বার 1। এবার আমরা ট্রান্সপোর্টেশন কস্টটা একটু দেখি। হায়ার ট্রান্সপোর্টেশন কস্ট বিকজ অফ ইনক্রিজড ডিসটেন্স এন্ড ডিসএগ্রিগেট শিপিং। এখানে ট্রান্সপোর্টেশন কস্ট অনেক বেশি হবে। সেই ঢাকা থেকে আপনি সিলেটের কোথায় মাল পাঠাবেন, তো আপনার তো ডেলিভারি চার্জ তো অনেক বেশি হবে, স্বাভাবিক, কারণ মাঝে তো আপনি কোনো গোডাউন নাই, কোনো শোরুমও নাই। তো এখানে ট্রান্সপোর্টেশন কস্ট হচ্ছে অনেক হাই, কারণ ডিসটেন্স হচ্ছে অনেক বেশি। আর শিপিংটা ডিসএগ্রিগেট শিপিং, অর্থাৎ 5 জনটা একসাথে পাঠাচ্ছেন না, একজন কাস্টমার অর্ডার করার সাথে সাথেই তার মাল নিয়ে আপনি গাড়ি পাঠিয়ে দিচ্ছেন, তো খরচ তো আপনার ট্রান্সপোর্টেশনে বেশি পড়বেই। ক্লিয়ার এটা? জি 3 নম্বর দেখেন ফ্যাসিলিটিস এন্ড হ্যান্ডলিং। ফ্যাসিলিটি মানে তো আমরা আগেই বলেছি প্লেস আর লোকেশন। তো লোয়ার ফ্যাসিলিটি কস্ট অনেক কম, কারণ কি আমার ফ্যাসিলিটি আছেই তো মোটে একটা। জি। লোয়ার ফ্যাসিলিটি কস্ট বিকজ অফ এগ্রিগেশন, আমরা এক জায়গায় সবকিছু করছি, প্রোডিউস করে ওখানে রেখে দিচ্ছি। Some saving on handling cost if manufacturer can manage small shipments or ship from production line. তো হ্যান্ডলিং কস্টটা কমিয়ে ফেলা যায়। হ্যান্ডলিং কস্ট তো বুঝেনি, মাল আপনার গাড়িতে উঠানো, গাড়ি থেকে নামানো, অথবা এক জায়গায় স্তূপ করে রাখার যে ক্রেনের মাধ্যমে করতে হয়, এগুলো তো হ্যান্ডলিং কস্ট। এই হ্যান্ডলিং কস্টটাও আপনি কমিয়ে ফেলতে পারেন ইফ ম্যানুফ্যাকচারার ক্যান ম্যানেজ স্মল শিপমেন্টস অর শিপ ফ্রম প্রোডাকশন লাইন। যদি অল্প অল্প করে আপনি মাল ডেলিভারি দিতে পারেন, তাহলে অল্প মালের জন্য আপনার কিন্তু ক্রেন ভাড়া করতে হবে না, ছোট ছোট শিপমেন্ট ওই মাথায় করে আপনি পাঠিয়ে দিতে পারবেন, তো আপনার হ্যান্ডলিং কস্টটা বেঁচে গেল। আর যদি প্রোডাকশন লাইন থেকেই শিপিং করতে পারেন তাতে আরো মজা। তার মানে হচ্ছে যে ফ্যাক্টরি থেকে আপনি আর আলাদা গোডাউনে রাখার আগেই ফ্যাক্টরি থেকে যেই ফুল প্যাকিং হয়ে গেল ওখান থেকেই আপনি গাড়িতে তুলে দিতে পারবেন, এরকম সিস্টেম যদি করতে পারেন তাহলে তো আরো আরাম, কারণ ওইটা আপনার গোডাউনের গাড়িতে উঠানো, গোডাউনে নামানো, গোডাউন থেকে আবার নতুন করে কাস্টমারের জন্য গাড়িতে উঠানো, এই যে আপনার বাড়তি খরচটা পড়বে সেই খরচটা আপনার কমে গেল যদি সরাসরি ফ্যাক্টরির প্রোডাকশন লাইন থেকেই তুলে দিতে পারেন। মানে চুলা থেকে যদি আপনি সরাসরি ভাতের প্লেটে দিতে পারেন, তাহলে আপনার ওই আলাদা বাটি ইউজ করা লাগলো না টেবিলে দেওয়ার জন্য। বিষয়টা অনেকটা এরকম যে রান্নার চুলা থেকে ডাইরেক্ট আপনি প্রত্যেকের পাতে যদি দিয়ে দিতে পারেন। বোঝা গেল বিষয়টা? জি শাহাদ, রায়হান শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ এই ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসছে কার, রায়হানের? হ্যাঁ রায়হান। 3 নম্বরে আমরা যে কথাটা বললাম যে ফ্যাসিলিটির কস্ট আরো কমানো সম্ভব যদি আপনি প্রোডাকশন লাইন থেকেই দিতে পারেন, অর্থাৎ আপনি রান্নার চুলা থেকেই সরাসরি পাতিল থেকেই যদি প্রত্যেকের প্লেটে দিতে পারেন তাহলে আর বাটি মারতে হয় না। এটা হলো বিষয়। বুঝা গেল এটা? আর জি জি, বুঝতে পারছি। ইনফরমেশন খরচটা কেমন হয় দেখেন। সিগনিফিকেন্ট ইনভেস্টমেন্ট ইন ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার, ইন্টিগ্রেট ম্যানুফ্যাকচারার এন্ড রিটেইলার।
এখানে ইনফরমেশন অনেক বেশি খরচ করতে হয়। কারণ কি জানেন, কাস্টমার রিটেলের কাছে যে খবর দিবে, রিটেলার তো সব কাস্টমারের সাথে তার সবসময় যোগাযোগ রাখতে হয়। কোন কাস্টমারের, কারণ পুরো এলাকায় দেখা যায় যে রিটেলার সংখ্যা কম। আবার রিটেলার যেন তাৎক্ষণিক ম্যানুফ্যাকচারারকে ইনফর্ম করতে পারে, এখানে অনেক দূরে দূরে যোগাযোগ করতে হয় এবং টাইম টু টাইম আপডেটেড থাকতে হয়, কোনো ভুল ইনফরমেশন যেন না যায়। এই ইনফরমেশন সিস্টেম এই জন্য আপনার বেশ আপ টু ডেট ইনফরমেশন সিস্টেম ইউজ করতে হয়। কাস্টমার দোকানে গিয়ে কিনলে তো কোনো ইনফরমেশন সিস্টেমই লাগে না, সে চোখ দিয়ে দেখে সরাসরি মুখে অর্ডার করে, ভাই ওই জিনিসটা দেন। কিন্তু এখানে রিটেইলার থাকে দূরে, আবার ম্যানুফ্যাকচারার থাকে দূরে, আবার ম্যানুফ্যাকচারার মাল পাঠায়, রিটেইলারকে আবার জানায় যে আমরা কিন্তু মাল পাঠাইছি, আপনি কাস্টমারকে জানাই দিয়েন। এখানে অনেক ধরনের কমিউনিকেশন লাগে এবং খুব আপ টু ডেট কমিউনিকেশন লাগে। তো ইনফরমেশনে খরচটা অনেক বেশি পড়ে। ওকে, এই অংশটুকু। জি স্যার। আচ্ছা, আমরা এই ড্রপ শিপিং এখন যেটা আলোচনা করছি, এটার এখন সার্ভিস অংশটুকু আলোচনা করে আমাদের আজকের আলাপ শেষ করছি। সার্ভিস ফ্যাক্টর দেখেন, এই আগের পেজটা ছিল কস্ট ফ্যাক্টর, খরচটা দেখেছি আমরা, ইনভেন্টরি খরচ, ট্রান্সপোর্টেশন খরচ, ফ্যাসিলিটি কস্ট, আর হলো ইনফরমেশন কস্ট, এই চারটা কস্ট দেখেছি। এখন আমরা দেখবো সার্ভিস দেখে আমাদের করে দেবো। সার্ভিস ফ্যাক্টরটা হচ্ছে রেসপন্স টাইম, কাস্টমার অর্ডার করার পর কাস্টমারের হাতে পৌঁছাতে সময় কতটুকু লাগবে, বলেন তো দেখি, সময় কতটুকু লাগে এই আমাদের এই ডিজাইনে? স্যার উপরে যে ডিজাইনটা আছে স্যার, স্যার এই ক্ষেত্রে সময় কম লাগবে স্যার। সময় অনেক বেশি লাগবে, স্যার ওই যে কারণ কোন ম্যানুফ্যাকচারার হলো ঢাকায় আর কাস্টমার হচ্ছে সেই সিলেটে, কাস্টমার হচ্ছে সেই লালমনিরহাট, আর কাস্টমারের কাছে মাল যাবে ঢাকা থেকে। তো সেক্ষেত্রে সময় অনেক বেশি লাগবে না কাস্টমার অর্ডার করার সাথে সাথে? স্যার আমি স্যার অন্যভাবে ভাবছিলাম স্যার। কেমন? আমি ভাবছিলাম স্যার যে এখন তো ডিরেক্ট ম্যানুফ্যাকচার থেকে কাস্টমার কাছে এসে পড়বে, কিন্তু অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে যে আমরা দেখি স্যার ম্যানুফ্যাকচার থেকে রিটেলার তারপর কাস্টমার পায়, ওইভাবে ভাবছিলাম স্যার। কাস্টমার তো ম্যানুফ্যাকচারের কাছে যাবে না অন্য প্রোডাক্টে, কাস্টমার তো যাবে রিটেলারের কাছে, তখন তো তার সময় কম লাগবে, তার তো দোকানেই মাল মজুত করা আছে, সে চাইলেও সাথে সাথে দোকানদার তার ব্যাগে ভরে দিল। হ্যাঁ, উৎপাদন হওয়ার পর থেকে কাস্টমারের কাছে যেতে সময় লাগবে অনেক বেশি, সেটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হচ্ছে কাস্টমার অর্ডার করার পর কতক্ষণের মধ্যে পাবে, তো সেটা তো রিটেইলার সিস্টেমে অনেক দ্রুত পাবে, তাই না? আর এই সিস্টেমে কাস্টমার অর্ডার করার পর হাতে পেতে অনেক সময় লাগবে। তো রেসপন্স টাইম এখানে হচ্ছে লং রেসপন্স টাইম, 1 to 2 উইকস, কখনো কখনো 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ লাগে। তো because of increased distance and two stage of for order processing, two stage, প্রথমে রিটেইলার সেটার ভাউচার রেডি করে তারপর পাঠায় কাস্টমারের কাছে, সরি ম্যানুফ্যাকচারের কাছে, আবার সেটা রেডি করে কাস্টমারের উদ্দেশ্যে পাঠায়, সময় লাগে। রেসপন্স টাইম মে ভ্যারি বাই প্রোডাক্ট, thus complicating receiving। এখানে টাইমটা প্রোডাক্ট টু প্রোডাক্ট ভ্যারি করতে পারে। 2 নম্বর হচ্ছে প্রোডাক্ট ভ্যারাইটি। ভ্যারাইটিটা কেমন দেওয়া যায় বলেন তো, যদি এই সিস্টেমে ডেলিভারি দেওয়া হয় তাহলে ভ্যারাইটি কেমন দেওয়া যাবে, মানে অনেকগুলো পদ প্রকার দেওয়ার সুযোগটা এই সিস্টেমে কেমন, এখানে বেশি সুবিধা নাকি রিটেইলিং সিস্টেমের সুবিধা বেশি? ভ্যারাইটি, এখানে ভ্যারাইটিটা দেওয়া যায় অনেক বেশি, কারণ হচ্ছে যে আপনার একটা দোকানে আর কয়টা মাল রাখা যায়, কিন্তু ম্যানুফ্যাকচারার যিনি প্রডিউস করছেন তিনি তো সব ধরনের প্রোডাক্টই তৈরি করে রাখেন তার ফ্যাক্টরিতে, অথবা কাস্টমার অর্ডার দেওয়ার পরে সে তৈরি করতে পারে, তার কাছে র মেটেরিয়াল আছে। তো প্রোডাক্ট ভ্যারাইটি দেওয়া যায় অনেক বেশি। 3 নম্বর হচ্ছে প্রোডাক্ট অ্যাভেইলেবিলিটি। So easy to provide a high level of product availability because of aggregation at manufacturer. তো অ্যাভেলেবল করা সম্ভব, দোকানের রিটেইল শপে গেলে আপনি হয়তো পাবেন না মাল, যে ভাই এই মালটা কি আছে, বলবে এখন নাই, কিন্তু ম্যানুফ্যাকচারের কাছে তো মাল সবসময় থাকবে, কারণ তার তো ছোট দোকান না, সে প্রয়োজনে তাৎক্ষণিক প্রস্তুত করে দিতে পারবে। তো অ্যাভেইলেবিলিটির দিক থেকেও এই ডিজাইনটা অনেক আগানো। কাস্টমার এক্সপেরিয়েন্স, মানে কাস্টমারের অভিজ্ঞতাটা কেমন হবে, তো
কাস্টমার এক্সপিরিয়েন্স কোনো কোনো ক্ষেত্রে আমরা বলবো গুড ইন টার্মস অফ হোম ডেলিভারি, বাট ক্যান সাফার ইফ অর্ডার ফ্রম সেভারাল ম্যানুফ্যাকচারার্স ইজ সেন্ট অ্যাজ পার্শিয়াল শিপমেন্ট। কোনো কোনো ক্ষেত্রে গুড হবে যদি এমন হয় যে সে 5টা মালের অর্ডার করেছে আর 5টা মাল 5জন ম্যানুফ্যাকচারারের কাছ থেকে আসছে, তখন এটা খুব একটা বিব্রতকর। কারণ একজনের কাছ থেকে আসছে আজকে সকালে, আরেকজনের কাছ থেকে আসবে বিকেলে, আরেকজনের কাছ থেকে আসবে 2 দিন পরে। আপনি 5টা মাল পেয়েছেন, রিটেল সিস্টেম হলে দোকানে গিয়ে আপনি 5টা মাল ব্যাগে করে নিয়ে আসতে পারছেন। এই সিস্টেমে 5জন ম্যানুফ্যাকচারার পাঠাচ্ছে, 5 দিন বা 5 ভাবে 5টা সময় মাল তাকে রিসিভ করতে হয়। তো সেক্ষেত্রে আবার কাস্টমার এক্সপেরিয়েন্সটা হচ্ছে ব্যাড। জি রায়হান কি শুনছেন? জি স্যার শুনতে। আচ্ছা, আমরা আর 3টে পয়েন্ট বলি, শেষ করছি। একটা হলো টাইম টু মার্কেট। টাইম টু মার্কেট হচ্ছে মানে হলো যখন আপনি প্রোডাক্টটা নতুন করে বানানোর পরেই কাস্টমারের উপযোগী হতে কয়দিন লাগে বা কাস্টমারের কাছে দেওয়ার জন্য রেডি হতে কয়দিন লাগে। তো এটা খুব ফাস্ট, কারণ এখানে যেদিন আপনি প্রোডাক্টটা তৈরি করতে পারলেন সেদিনই আপনি অর্ডার নিচ্ছেন এবং আপনি তৈরি করে সেদিনই মানে কাস্টমারের অর্ডারটা আপনি নিতে পারছেন। যদি এমন সিস্টেম হতো যে মাঝখানে 3-4টা ভায়া মিডিয়া হয়ে কাস্টমারের কাছে যাবে, তাহলে টাইম টু মার্কেট অনেক লো হতো। কারণ হলো যে ওইটা হোলসেলারের কাছে যাবে, সেখান থেকে রিটেইলারের কাছে যাবে, তারপর কাস্টমার অর্ডার দিতে পারবে। কিন্তু এই সিস্টেমে ম্যানুফ্যাকচারার নতুন প্রোডাক্ট বাজারে আনার সাথে সাথেই কাস্টমার অর্ডার করতে পারবে। ম্যানুফ্যাকচারার সরাসরি কাস্টমারের কাছে পাঠিয়ে দিল, মাঝখানে কোনো ভায়া নেই। এরপরে দেখেন নম্বর হচ্ছে অর্ডার ভিজিবিলিটি। অর্ডার ভিজিবিলিটি বলতে বোঝায় কাস্টমার অর্ডার করার পরে রেডি হয় কি চোখের সামনে নাকি চোখের অন্তরালে। তো এই সিস্টেমে কিন্তু অর্ডার ভিজিবিলিটি হচ্ছে মোর ডিফিকাল্ট, কারণ আপনি অর্ডার করেন অনলাইনে আর সেটা প্যাকিং হয় হচ্ছে দূরে বসে, তারপরে সেটা ভ্যানে করে আসে দূরে বসে। আপনি বাসার কাছে আসতে আসতে 2 সপ্তাহ পর্যন্ত আপনি অন্ধকারে থাকেন, শুধু শোনেন যে অর্ডার হয়েছে আসবে। কিন্তু দোকানে গেলে অনেক সুবিধা, সেখানে আপনার সামনে বসে ওজন করা হয়, আপনার চেক করা হয়, আপনার সামনে বসে আপনার ধরিয়ে দেওয়া। তো ভিজিবিলিটির ক্ষেত্রে এখানে খুব মানে খারাপ অবস্থা। সর্বশেষ হচ্ছে রিটার্নেবিলিটি, মানে ফেরত দেওয়ার অবস্থা। ফেরত দেওয়াটা তো খুব ডিফিকাল্ট, কারণ মাল আসে অনেক দূর থেকে। আপনি যদি ফেরত দিতে চান সেই মাল ফেরত দেওয়াটা, কারণ সে আপনাকে ডেলিভারি দিয়ে চলে যায়, আপনি দেখে যদি পছন্দ না হয় 2 দিন পরে আপনি যে যাবেন তাতে আপনার কয়েকশো টাকা ভাড়া দিতে হবে। আর যদি ভ্যানে করে বা গাড়িতে করে নিতে হয় তাহলে তো আরো ভয়াবহ ব্যাপার। তো এই সিস্টেমে ফেরত দেওয়াটা অত্যন্ত এক্সপেন্সিভ এন্ড ডিফিকাল্ট টু ইমপ্লিমেন্ট। এই হচ্ছে আমাদের এই যে ম্যানুফ্যাকচারার স্টোরেজ উইথ ডিরেক্ট শিপিং বা ড্রপ শিপিং এর যে ডিজাইনটা, এই ডিজাইনের কস্ট ফ্যাক্টর এবং রিস্ক ফ্যাক্টর বলছি। দেখতে পাচ্ছি সুবিধা আছে, অসুবিধা আছে। আমরা আজকে এই পর্যন্তই শেষ করতে চাই। If you have any question, you may ask. ইনশাআল্লাহ স্যার। নেই? না স্যার, মোটামুটি নাই স্যার। ঠিক আছে, তো শেষ করছি তাহলে আজকের মতো। আসসালামু আলাইকুম ওয়া জি স্যার। রাহমাতুল্লাহ।